বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতেছি। দেখেন, তো আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 205D বা 205 ঘ ধারা দিয়ে। দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা, আন্ডারলাইন করেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলাটা আন্ডারলাইন করেন ও পুলিশ কর্তৃক তদন্ত আন্ডারলাইন করবেন চলমান থাকলে তখনকার পদ্ধতি ধারা 205 ঘ। আগে আমি একটু বোঝাই, তারপরে আমরা এখানে পড়বো। দেখেন, ঘটনা একটা, ধরেন ঢাকার পল্টন ময়দানে মারামারি হয়েছে। মারামারি হইলে ওই ঘটনার উপর মামলা হয়েছে দুইটা। একটা হলো জিয়ার মামলা। জিয়ার মামলা কিভাবে হয় আমরা তো জানি, থানায় হয় এবং 154 ধারা এফআইআর মাধ্যমে হয়। এবং আর একটা হচ্ছে সিআর মামলা, নালিশি মামলা ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ঘটনা একটা, মামলা হয়েছে কয়টা? দুইটা। এখন এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, মামলা দুইটা হলেও সিআর মামলাটা যে আগে পরে যে কোনো সময় হইতে পারে। মামলা আগে পরে যে কোনো সময়, আগে সিআর হোক আগে জিআর হোক, এটা ব্যাপার না। বাট সিআর মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে। এটা একেবারে অনুসন্ধান পর্যায়ে থাকতে পারে, তদন্ত পর্যায়ে থাকতে পারে, বা বিচারিক পর্যায়েও থাকতে পারে। কিন্তু জিআর মামলা যেটা, মানে পুলিশের কাছে যেটা চলমান আছে, এটা থাকতে হবে তদন্ত পর্যায়ে। তাহলে জিআর মামলাটা থাকতে হবে তদন্ত পর্যায়ে, আর সিআর মামলাটা কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে থাকতে পারে। এখন যখন ওই সিআর মামলা মানে নালিশি মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে অবগত হবে, মানে তিনি যখন জানবেন যে একই বিষয়ে একটা জিআর মামলার তদন্ত চলমান আছে, তখন ম্যাজিস্ট্রেট মহোদয় ওই মামলার যাবতীয় কর্মকাণ্ড স্থগিত করবেন সিআর মামলা। তাহলে একই বিষয়ে মামলা হয়েছে দুইটা, সিআর মামলা যে কোনো পর্যায়ে থাকতে পারে, জিআর মামলা থাকবে তদন্ত পর্যায়ে। এবং যখন নালিশি মামলার ম্যাজিস্ট্রেট জানবেন যে একই বিষয় নিয়ে অলরেডি একটা মামলা চলমান আছে এবং যে মামলাটা আছে থানায় তদন্তরত অবস্থায়, তাহলে নালিশি মামলার ম্যাজিস্ট্রেট ওই মামলার সকল কার্যক্রম কি করবে? স্থগিত করবে। স্থগিত করে তিনি ওই, যিনি জিআর মামলার যে তদন্তকারী কর্মকর্তা, তদন্ত করতেছে যে, তারে বলবে যে দ্রুত তুমি তদন্তের রিপোর্ট দাও, দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দাও। তাহলে জিআর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে নালিশি মামলার ম্যাজিস্ট্রেটের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিছে, তখন উনি দেখবেন যে ওই মামলাতে যাদের যাদের আসামি দেখানো হয়েছে, ধরেন ওই মামলায় আকিনুর আছে, ইসমাইল আছে, শেখ তানভীর আছে, আয়শা আছে, ইজারুল সাহেব আছে। জিয়ার মামলায় যাদেরকে আসামি দেখানো হয়েছে, সিআর মামলায় আসামিদের সাথে জিয়ার মামলায় আসামিদের মিল আছে। তখন যদি মিল থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট এই দুইটা মামলা, সিআর মামলা আর জিয়ার মামলা, এই দুইটারে মার্জ করে ফেলবে। মার্জ মানে সংযুক্ত করে একটা মামলা হিসেবে চালাবে, যেহেতু দুইটা মামলা আসামিদের কি আছে? মিল আছে। মার্জ মানে হলো সংযুক্ত করা। তখন দুইটা মামলারে একটা মামলা হিসেবে চালাবে যদি কি থাকে? আসামিদের মিল থাকে। কিন্তু যদি এরকম হয় যে তদন্ত প্রতিবেদন আসার পরে দেখলো যে এই মামলার আসামিরা সম্পূর্ণ আলাদা আর নালিশি মামলার আসামিরা সম্পূর্ণ আলাদা, একটার সাথে আর একটার কোনো সাদৃশ্য বা মিল নাই, তাহলে বলবে যে ঠিক আছে, তাহলে তোমার মামলা, থানার মামলা থানার গতিতে চলুক, আর নালিশি মামলা নালিশি মামলার গতিতে চলুক। এই হলো আমার 205D। তাহলে 205D আমি আবার বলি, মামলা থাকতে হবে দুইটা, দুইটা মামলা হইতে হবে একই ঘটনাকে কেন্দ্র করে। কোন মামলাটা আগে হবে, নালিশি মামলা না থানার মামলা? আগে পরে কোনোটা, যে কোনোটা হোক, কোনো সমস্যা নাই। কিন্তু থানার যে মামলাটা, ওইটা থাকতে হবে কি পর্যায়ে? তদন্ত পর্যায়ে। আর নালিশি মামলাটা থাকতে হবে যে কোনো পর্যায়ে। থানার মামলার পুলিশ মানে নালিশি মামলার ম্যাজিস্ট্রেট যখন জানতে পারবে যে একই বিষয় নিয়ে একটা পুলিশি মামলা তদন্তাধীন আছে,
তাহলে নালিশি মামলার ম্যাজিস্ট্রেট ওই মামলার যাবতীয় কর্মকাণ্ড পোস্টপোন করবে, কি করবে, স্থগিত করবে। এবং উনি কি তলব করবে, তদন্ত প্রতিবেদন জমা দাও দ্রুত। তদন্ত প্রতিবেদন আসার পরে উনি ওই তদন্ত প্রতিবেদনে পুলিশ রিপোর্ট শুনছেন না, চার্জশিট, চার্জশিটে আসামিদের সাথে নালিশি মামলার আসামিদের মিল আছে কিনা দেখবে, যেহেতু ঘটনা এক, তাহলে দুই মামলার আসামিদের মিল আছে কিনা। দুই মামলার আসামিদের যদি মিল থাকে তাহলে দুই মামলা কি হয়ে যাবে, এক মামলা। দুই মামলা এক মামলা হয়ে যাবে। এবং এই যে এক মামলা হবে ওটা নালে পুলিশের কাছে মামলা হিসেবেই চলবে। আর যদি দেখে যে মিল নাই, মানে দুই মামলা আসামিদের মিল থাকলে ওইটা জিয়ার মামলা হয়ে যাবে, জিয়ার মামলা। সিয়ার মামলা থাকতেছে না, দুইটা মিলে হয়ে যাচ্ছে একটা জিয়ার। আর যদি দেখে যে জিয়ার মামলার আসামিদের সাথে নালিশি মামলার আসামিদের মিল নাই, তাহলে ওই মামলা ওই মামলার গতিতে, আর এই মামলা এই মামলার গতিতে। এটাই হলো ফৌজদারি কার্যবিধি 205D বা 205 গ। আমরা একটু পড়ি, দেখেন। একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে ফৌজদারি কার্যবিধি 205 গ ধারায় উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে দেখেন, অনুসন্ধান বা বিচার স্থগিত। 205 গ-1, একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা ও পুলিশ তদন্ত চলমান থাকলে, আন্ডারলাইন করে, নালিশি মোকদ্দমা পুলিশ তদন্ত চলমান থাকলে ম্যাজিস্ট্রেট তার, আন্ডারলাইন করেন, অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 205 গ ধারায় কোন মামলার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে, কোন মামলার, নালিশি মামলা। ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। ধারা 205 গ-1 ধারায় বলা হয়েছে, যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ভাবে মামলা দায়ের করা হয়, অর্থাৎ নালিশি মামলায় বিচার বা অনুসন্ধান পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে উক্ত অপরাধ সম্পর্কে, আন্ডারলাইন করবেন, পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে। উক্ত ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেট যখন জানলো যে একই অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক একটা মামলার তদন্ত চলমান আছে, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট অপরাধটির অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। মানে ওনার কাছে যে মামলা আছে এই মামলার অনুসন্ধান বা বিচার কি করবে, নালিশি মামলার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট হতে উক্ত বিষয়ে প্রতিবেদন তলব করবে। অর্থাৎ ওই যে জিয়ার মামলা, ওই জিয়ার মামলা কি তলব করবে, পুলিশ রিপোর্ট তলব করবে, যে পুলিশ রিপোর্ট দাও, তাড়াতাড়ি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাও। এবার দেখেন, একত্রে বিচার করবে। 205 গ-2, ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলা এবং পুলিশের নিকট তদন্তাধীন মামলা একত্রে বিচার করতে পারবে যদি, আন্ডারলাইন করবেন, 173 ধারার অধীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিপোর্ট দাখিল করে। অর্থাৎ ওই যে জিয়ার মামলার পুলিশ রিপোর্ট দেয় হলো 173 ধারায়, সামনে আমরা পড়বো। এবং এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট এমন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিল যে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলারও আসামি, অর্থাৎ যিনি নালিশি মামলারও আসামি, আবার ওই জিয়ার মামলার যে পুলিশ রিপোর্ট দিছে সেটারও আসামি। উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, নালিশি মামলা এবং পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে উদ্ভূত মামলার অনুসন্ধান ও বিচার, আন্ডারলাইন করবেন, একত্রে করবে যেন, আন্ডারলাইন করবেন, উভয় মোকদ্দমা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে গণ্য। অর্থাৎ যদি আপনার ওই জিয়ার মামলার যারা আসামি, পুলিশ রিপোর্টে যাদেরকে আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে, তাদের সাথে যদি নালিশি মামলার আসামিদের মিল থাকে, তাহলে এই দুইটা মামলার একত্রে বিচার করবে, মানে দুইটা মামলা একটা মামলা হয়ে যাবে। এবং ধরে নেওয়া হবে যে এই মামলাটা দায়ের হয়েছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে। এখন তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট স্থগিত নালিশি মামলাটি অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে। 205 গ-3, যদি মিল না থাকে তাহলে তো আর একসাথে বিচার করবে না, তাহলে তুমি তোমার মতো। আর নালিশি মামলা, নালিশি মামলা তো দেখেন, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তির সাথে সম্পর্কিত না, বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলাটির কার্যক্রম স্থগিত করেছিল উক্ত মামলার অনুসন্ধান বা বিচার অগ্রসর হবে। তো তাহলে এখানে আপনারা দেখেন 205 গ-তে একই বিষয় নিয়ে মামলা হবে কয়টা, দুইটা।
একটা হলো থানায় আর একটা ম্যাজিস্ট্রেটের কাছে। নালিশি মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে, কিন্তু থানার মামলাটা কোন পর্যায়ে থাকবে? তদন্ত পর্যায়ে। নালিশি মামলার ম্যাজিস্ট্রেট যখন জানতে পারবে যে একই বিষয় নিয়ে থানায় একটা মামলার তদন্ত চলমান আছে, তখন তিনি পুলিশ রিপোর্ট তলব করবেন। পুলিশ রিপোর্ট তলব করে পুলিশ রিপোর্টে যে আসামিদের নাম আসছে তাদের সাথে যদি নালিশি মামলার আসামিদের সাদৃশ্য বা মিল থাকে, তাহলে দুইটা মামলা কি হয়ে যাবে? একটা মামলা। আর যদি মিল না থাকে, তাহলে ওই মামলার গতিতে, এই মামলা এই মামলার গতিতে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 205 ঘ ধারাটি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, অপশনে সিআর জিআর নাই, অপশনে আছে সিআর জিআর, নন জিআর বা উপরের কোনোটিই নয়। বললো যে 205 ঘ ধারাটি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কতে আছে নালিশি মামলা, কতে আছে থানায় দায়েরকৃত মামলা, গতে আছে আপনার ধরেন ওই দেওয়ানি মামলা, ঘতে আছে উপরে কোনোটিই নয়। না, নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি মামলা? কারণ এই জায়গায় স্থগিত করতেছে কি মামলা? নালিশি মামলা। বুঝতে পারছেন? তাহলে 205 ঘ ধারাটি কোন ধরনের, এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? নালিশি মামলা। তো জেনে রাখা ভালো। দেখেন এই যে 205 ঘ ধারাটি আন্ডারলাইন করবেন, শুধুমাত্র নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য। দেখেছেন? শুধুমাত্র নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য। একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা এবং পুলিশ তদন্ত চলমান থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে, নাকি? আচ্ছা, এখন একটা বিষয় একটু মনে করেন যে একটা মামলা থানায় যদি হয়, আমরা তো শিখছি থানায় যদি আমলযোগ্য হয় 154 এফআইআর, পরে হচ্ছে জিআর। থানায় যদি আমল অযোগ্য হয় 155 জিডি, পরে হচ্ছে নন জিআর, নাকি ভাই? আর ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য আমল অযোগ্য যাই হোক 200 ধারায় হচ্ছে সিএফ, নাকি? এখন এই যে থানায় হোক আর ম্যাজিস্ট্রেট হোক, প্রাথমিক পর্যায়ে এই মামলাটা থাকে কোন আদালতে? আমলি আদালতে। কি আদালত বলেন? আমলি আদালত। আমলি আদালত কারা কারা হতে পারে আমরা কিন্তু জানি, ওই যে 190 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। আর যদি মহানগর এলাকায় যাই, মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, এরাই। আচ্ছা, এখন কথা হলো যে এই মামলাটা আমলি আদালতে কতদিন থাকবে? সিআর মামলার ক্ষেত্রে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশ্ন। সিআর মামলার ক্ষেত্রে আসামি ধরেন 5 জনের বিরুদ্ধে যৌতুকের মামলা করছে বা 3 জনের বিরুদ্ধে যৌতুকের মামলা করছে, যখন সকল আসামি হাজির হবে, ওই মামলায় যখন সকল আসামিদের গ্রেফতার করুক অথবা তারা এসে হাজির হয়ে জামিন নেই, যাই না কেন, সিআর মামলায় যখন হাজির হয় সবাই, তখন মামলাটা বিচার আদালতে বদলি করে দেয়। বুঝছেন? সিআর মামলায় বদলি করে কখন? যখন সকল আসামি আমলি আদালতে কি হাজির হয়, জামিন নেয় বা তাদের গ্রেফতার করে, তখন মামলা বিচারিক আদালতে বদলি করে দেয়, মানে ওই তারপরে বলে বিচার। আচ্ছা, আর থানায় যে মামলা হয় ওই মামলাটা বদলি হয় কখন? থানায় যে মামলা হয় এই মামলাটা হলো যখন পুলিশ রিপোর্ট দিবে। থানায় তো মামলা হলো, পুলিশ তো কখনো জিআর এর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতেছে, নন জিআর এর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করতেছে। দেখা গেল তদন্ত প্রতিবেদন দিয়েছে 6 মাস পরে, 6 মাস পর্যন্ত মামলাটা থাকবে আমলি আদালতে। তদন্ত প্রতিবেদন দিলে ওই ম্যাজিস্ট্রেট যদি ওই তদন্ত প্রতিবেদন আমলে নেয়, কিসে নেয়? আমলে নেয়, তাহলে ওই ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলাটারে বিচারিক আদালত কি করে দিবে? বদলি করে দিবে। বুঝছেন? তাহলে নালিশি মামলা বদলি করে কখন? এই এই কথা কিন্তু বইতে নাই, এটা প্র্যাকটিক্যাল। নালিশি মামলা বদলি করে কখন? যখন সকল আসামি হাজির হয় অথবা সকল আসামিদের গ্রেফতার করে নিয়ে আসে। আর জিআর মামলা বা নন জিআর মামলা বদলি করে কখন? যখন পুলিশ রিপোর্ট দাখিল করে এবং পুলিশ রিপোর্ট কি নেয়? আমলে নেয়। আচ্ছা, এখন শুনেন বদলি করবে কোথায়? আমরা তো জানি আমাদের ম্যাজিস্ট্রেট আদালত আছে, দায়রা আদালত আছে। এখন বদলি করবে কি ম্যাজিস্ট্রেটের কাছে নাকি দায়রা আদালতে? এটা কি কেমনে নির্ধারিত হবে? দ্বিতীয় তফসিলের 8ম কলাম, দ্বিতীয় তফসিলের 8ম কলাম, সেই জায়গা বলা আছে যে কোন অপরাধ কোন আদালত কর্তৃক বিচার। এটা কিছু কিছু অপরাধ, ছোট অপরাধ 3য় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তার বড় অপরাধ 2য় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তার চেয়ে বড় প্রথম শ্রেণী বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার সবচেয়ে বড় হলে দায়রা আদালত। তো ওই জায়গা
দ্বিতীয় তফসিলের 8ম কলামে গেলে দেখা যাবে যে কোন আদালত কে কর্তৃক বিচার্য। এখন শুনেন ভাই, ধরেন আমলি আদালতে একটা যৌতুকের মামলা, সকল আসামি জামিন হয়েছে বা হাজির হয়েছে, তাহলে মামলাটা বদলি করবে না? এখন বদলি করলে কোথায় বদলি করবে? তাহলে আমার যে আমলি আদালতের ম্যাজিস্ট্রেট উনি কি দেখবে? দ্বিতীয় তফসিলে কত কলাম? 8ম কলাম। তিনি যদি দেখেন এই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য, কে কর্তৃক? ম্যাজিস্ট্রেট, তাহলে আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ওই মামলাটা সিজেএম অথবা সিএমএম এর কাছে বদলি করে দিবে। মহানগর হইলে সিএমএম, আর আদার দেন মহানগর হইলে সিজেএম। এই যে আমলি আদালত থেকে কোনো মামলা বিচারের জন্য বিচারিক আদালতে বদলি করে দিল ম্যাজিস্ট্রেটের কাছে, এটা হলো 205 গ গ, 205 গ গ, 205 গ গ। আর যদি উনি দেখতো যে না, এই যৌতুকের অপরাধটা হলো দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য, তাহলে আমলি আদালত থেকে ওই মামলা দায়রা আদালতে পাঠাই দিবে 205 গ, 205 গ। বুঝতে পারছেন? একটা জিনিস বোঝানোর জন্য কত কিছু বলা লাগলো। মামলা বিচার আমলি আদালত থেকে বিচারের জন্য দায়রা আদালতে বদলি করবে নাকি ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করবে, এটা ডিপেন্ড করে দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে, নাকি? আর যদি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার করে তাহলে কোথায়? 205 গ গ বা 205 সিসি। আর যদি দায়রা আদালত বিচার বদলি করে 205 গ বা 205 সি। একটু দেখেন, একমাত্র দায়রা জজ কর্তৃক বিচার্য মামলা ম্যাজিস্ট্রেট 205 গ ধারায় দায়রা আদালতে প্রেরণ করতে পারে, নাকি? আর এবং 205 গ গ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য পাঠাতে পারে। 3টে স্টার দেন। তাহলে আমলি আদালত থেকে যদি ম্যাজিস্ট্রেট আদালতে যায় সিজিএম বা সিএমএম এর কাছে 205 গ গ, আর যদি দায়রা আদালতে যায় কত? 205 গ বা 205 সি। এখন বইতে কিন্তু বলা নাই, এই বইতেও বলা নাই যে কখন বদলি করে, তাই বলা আছে? ওই যে বলেন না কোর্টে যেতে চান, কোর্টে এই যে আমি এতক্ষণ ধরে যে জিনিস শিখাইলাম, এই যে সিআর মামলায় যখন হাজির হয় বা জিআর মামলায় যখন পুলিশ রিপোর্ট দেয়, এই জিনিস শিখতে আপনার 2-3 মাস লাগবে। কারণ কোর্টে তো আপনার কেউ বলবে না, ওই জিনিসটা আপনার দেখে শিখতে হবে। ওই যে গেলেন কবে বদলি হলো একজনের দ্বারা শুনবেন, কারণ এই প্রশ্ন আপনারও মাথায়ও আসবে না। ওই 2-3 মাস পরে যে মনে হবে যে এই মামলা আমলি আদালতে কেন আছে, আর কেন বদলি হচ্ছে, কখন বদলি হচ্ছে। তো এই যে আপনারা কোর্টে যাচ্ছেন না, সমস্যা নাই, এই যে প্র্যাকটিক্যালি আমি বলে দিলাম যে একটা সিআর মামলা কখন বদলি হয় আর একটা জিআর মামলা কখন বদলি হয়। আচ্ছা, এটা তো নিম্ন কোর্টে তো দেয়, তখন আপনার মাইক্রোফোন নেন। এগুলো তো অনেক সময় আমলি আদালত গ্রাম্য আদালতে তো পাঠায়। হ্যাঁ, পাঠায়। গ্রাম্য আদালতের কোনো ধারা নাই। গ্রাম্য আদালত হলো ওই টাকার অর্থের মূল্যমান, গ্রাম আদালত আইন আছে যে এত টাকার কম মামলা হইলে ওই আদালতে বিচার করবে। হ্যাঁ, ওনার জন্য কোনো ধারা বরাদ্দ নাই, উনারা তখন ওই গ্রাম আদালতে পাঠাই দিচ্ছে। বুঝতে পারছেন? ভিলেজ কোর্টে পাঠাই দিবে যে চুরি করছে এত টাকার মূল্যমানের সম্পত্তি, এটা বিচার করবে অমুক, শেষ। লিখিত কোনো ইয়ে দেয়, জি, জাজমেন্ট লিখিত দেয় নাকি এমনি? এমনি পাঠায় দেয় যে এটা আপনার আদালত কর্তৃক বিচারযোগ্য, মূল্যমান এত। গ্রাম আদালত আইন আছে, পৌর আইন আছে, গ্রাম আদালত আইন আছে, আলাদা আইনই আছে। তাহলে আপনারা কি 205 গ আর 205 গ গ কি বুঝতে পারছেন? 205 গতে আনিস কেচিত, আনিস বলেন 205 গতে কে কার কাছে মামলা পাঠায় বলেন? স্যার 205 গতে হচ্ছে স্যার দায়রা জজের আদালতে পাঠাবে স্যার। কে পাঠায়? স্যার পাঠাবে হচ্ছে স্যার আমলি আদালত। আমলি আদালত পাঠাবে, ধন্যবাদ। আর 205 গ গতে? গতে স্যার পাঠাবে স্যার এই সিজিএম এবং সিএমএম স্যার, সিএমএম পাঠাবে স্যার। 205 গ গতে দেখি এই আবুল বাসার ভাই দেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার আদালতে যদি বলেন। মামলা ওনার আদালতে যদি পাঠায় তখন হলো হবে 205 গ গ। আমলি থেকে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হলে সিজিএম বা সিএমএম এর কাছে 205 গ গ। আর আমলি আদালত থেকে যদি দেখে দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য তাহলে পাঠাবে 205 205 গ। গ।
এখন আপনি বলেন, আবুল বাশার সিদ্দিক ভাই বলেন, কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, এটা কিভাবে বুঝবো? যদি মামলা নালিশি মামলা হয় হুম তাহলে এটা আদালত আহ আমলে নেবে। আর যদি পুলিশ তদন্ত হয় তাহলে মামলা কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, এটা কেমনে বুঝবো? কোথায় বলা আছে এই কথা বলেন। প্রশ্ন কি বুঝছেন? একটা মামলা আমলি আদালত বিচারের জন্য দায়রা আদালতে পাঠাবে নাকি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, এটা আমলি আদালত কিভাবে বুঝতে পারবে? মামলা অনলাইনে কারা পারবেন বলতে বলেন? অনলাইনে কেউ পারবেন এই প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ, দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে। জি ধন্যবাদ। দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। অষ্টম দ্বিতীয় কলাম তফসিলের দেখি। অষ্টম কলামে দেখলে দেখা যাবে, আপনাদের ফৌজদারি কার্যবিধি বই যদি থাকে, আর যদি নাও থাকে গুগলে আছে। গিয়ে দ্বিতীয় তফসিল ডাউনলোড করলে ওই জায়গায় বলা আছে যে চুরির অপরাধ, প্রথম কলামে আছে ধারা, তারপরে আছে কি অপরাধের নাম, তৃতীয় কলাম আছে কগনিজেবল নাকি নন কগনিজেবল, চতুর্থ কলাম আছে সমন অথবা অপারেন্ট, পঞ্চম কলামে জামিন দিবে কি দিবে না, ষষ্ঠতে আপোষযোগ্য কি আপোষ যোগ্য না, সপ্তমে শাস্তি, অষ্টমে বলা আছে কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। দণ্ডবিধির প্রতিটা অপরাধ বলা আছে যে কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। বুঝতে পারছেন? আচ্ছা দেন আনিস রে, দেন আনিস, বই কিনছেন নতুন? স্যার অর্ডার দিয়েছি স্যার অর্ডার আগামী সপ্তাহে। তো সাফাই আসতে আসতে তো 1 বছর লেগে যাবে না, অর্ডার যেহেতু দিয়েছেন। আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা পড়েন জোরে, আপনার বইতে আছে কিনা তাও জানি না, আগে দেখেন। যখন ম্যাজিস্ট্রেট, এটা আছে? 3 নম্বরে যেটা আছে সেটাই পড়তেছি স্যার। যখন ম্যাজিস্ট্রেট দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হুম। কোনো অপরাধ দায়রা আদালতে স্থানান্তর করে, হুম। সেই ক্ষেত্রে বিচারটি অবগত করতে বিষয়টি হবে। অবগত করবে হ্যাঁ, কারে? বিষয়টি অবগত করতে হবে কারে? পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর। বলতেছে যে এটা বিবিআই, যখন ম্যাজিস্ট্রেট কোনো মামলা 205 গ ধারায় পাঠাচ্ছে কোথায়, কোনো মামলা দায়রা আদালতে, তখন এই বিষয়ে কারে জানাবে? পিপি রে, পাবলিক প্রসিকিউটর। আচ্ছা ওই পিছনে ইয়ারে দেন, আমাদের আহসান হাবিব দেন। 5 নাম্বার প্রশ্নটা পড়েন আহসান হাবিব। যখন একই অপরাধের জন্য অভিযোগের ভিত্তিতে সিআর কেস এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে অন্য একটি মামলা চলমান থাকে, সেই ক্ষেত্রে নিম্নলিখিত কোন সিদ্ধান্তটি সঠিক? একই আদালত কর্তৃক উভয় মামলা একত্রে অনুসন্ধান বা বিচার করা যাবে। একই আদালত কর্তৃক উভয় মামলা একত্রে অনুসন্ধান বিচার করা যাবে যদি তাদের আসামিদের কি থাকে, মিল থাকে। আর যদি মিল না থাকে তাহলে তো তুমি তোমার গতিতে, আমি আমার গতিতে। ঠিক আছে। সর্বশেষ এখানে 8 নাম্বার প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, এটা একটু যদি দেখেন, আমি ব্যাখ্যা দেই, একটু শুনে রাখেন, পড়ি পরে, আগে শুনেন। ফৌজদারি মামলায় আসামি মারা গেলে, জিয়ার মামলা হোক আর সিয়ার মামলা হোক, আসামি মারা গেলে মামলা বাতিল, অ্যাবেইট বলে, ABATE, অ্যাবেইট। ফৌজদারি মামলায় আসামি মারা গেলেই মামলা কি বাতিল। তবে যদি বাদী মারা যায় তাহলে কিন্তু মামলা বাতিল হবে না। এই যে দেখেন, নালিশ 8 নাম্বার প্রশ্নটা আমি পড়ি, নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি ড্যাশ হবে, অ্যাবেইট হবে, বাতিল হবে? হবে না। নালিশকারী মারা গেছে, আসামি কি মারা গেছে? আমি তো সহজ থিওরি শিখাই দিলাম যে আসামি মারা গেলে মামলা বাতিল, কিন্তু নালিশকারী মারা গেলে মামলা বাতিল হবে না, এবং আসামি মারা গেলে ফৌজদারি মামলাটি ড্যাশ হবে, বাতিল হবে। ঠিক আছে, তো এই জায়গায় প্রশ্নটা ঠিকঠাক ভাবে লেখা হয় নাই। নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি ডট ডট লিখলে ভালো হইতো, হবে টুক কেটে দেন, তাইলে উত্তর পারফেক্ট হয়। ওই যে নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি ডট ডট হবে না, হবেটা কেটে দেন, হ্যাঁ, তাহলে উত্তর পারফেক্ট হয়। কারণ হবে না তো আইন এই বলা, এই যে নিচে অপশনে বলা, আর আসামি মারা গেলে ফৌজদারি মামলাটি ড্যাশ হবে, বাতিল হবে। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ। এই মাইক্রোফোন দেন, ওনারে দেন। একই মামলায় যদি অনেকজন আসামি থাকে, একজন যদি মারা যায় তাহলে মামলাটি তো বাতিল হবে না। ধন্যবাদ। একটা মামলায় ধরেন 5 জন আসামি,
এখন একজন মারা গেছে, 4 জন বেঁচে আছে, তাইলে ওই যে মারা গেছে তার ক্ষেত্রে বাতিল, তার ক্ষেত্রে আর মামলার কোনো কর্মকাণ্ড নাই, বাকি 4 জনের বিরুদ্ধে মামলা চলবে। বুঝতে পারছেন? 4 জনের ক্ষেত্রে হ্যাঁ বলেন ইসমাইল বলেন। 205-এর গ ধারায় হুম, যেটা বলছে যে শুধু কি আসামি মানে আসামির মিল থাকা লাগবে দুইটা মামলায়? হ্যাঁ হ্যাঁ, তো আসামির মিল থাকা লাগবে, আসামির মিল থাকা লাগবে। এটা সম্পূর্ণ নাকি আংশিক হলেই হবে? ধন্যবাদ। এখন কথা হলো যে আসামি ছিল আম, আম, মানে জিয়ার মামলার তদন্ত প্রতিবেদনে আসামি দিয়েছে 10 জন, আর সিয়ার মামলাতে আসামি আছে 5 জন। এখন দেখা গেল যে সিয়ার মামলার 5 জনের সাথে জিয়ার মামলায় 10 জনের মধ্যে ওই 5 জনের মিল আছে, হুম। বাকি 5 জনের মিল নাই, কিন্তু 5 জনের মিল আছে, তাহলেও একসাথে আদালত ইচ্ছা করলে বিচার করতে পারে। যদি এরকম হয় যে সিয়ার মামলার আসামির সাথে মাত্র 2 জনের মিল আছে, বাকি কয়জনের মিল নাই, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আগে থেকে একটা কথা বলেন কি আলাদা আলাদা বলা আছে কোথাও? আবেগের কোনো স্থান নাই আইনে, আগে শুনেন। তাহলে ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতা উনি করতেও পারে, নাও পারে। এখন এখানে তো অ্যাকচুয়ালি বলে নাই যে মিল একেবারে 100%ই থাকা লাগবে। ম্যাজিস্ট্রেট এটা বিবেচনা করবেন যে আসলে ঘটনা এক কিনা, অপরাধীরা এক কিনা, এবং ম্যাজিস্ট্রেট দেখবে যে আসলে যদি এটা সিআর ফরম্যাটে হওয়া উচিত না, এটা জিআর মামলা হলেই ভালো হবে, এটা দিন শেষে সেটা। বাট এমনিতে জেনারেল যে ধারণা সেটা হচ্ছে যে পুলিশ রিপোর্টে যাদেরকে নাম আসছে তাদের সাথে নালিশি মামলার আসামিদের যদি মিল থাকে তাহলে দুইটা মামলা একত্রে হয়ে একসাথে চলবে। আচ্ছা, আমরা চলে আসি অপরাধ আমলে নেওয়া এবং সংশ্লিষ্ট বিধান সমূহ। Cognizance of offense and related provisions. দেখেন, ফৌজদারি মামলা কার্যক্রম শুরুর পূর্ব শর্ত হলো আদালত বা ম্যাজিস্ট্রেটকে অপরাধটি আন্ডারলাইন করেন আমলে নিতে হবে। মানে আমলে নেওয়ার আগ পর্যন্ত একটা মামলা কিন্তু অ্যাকচুয়ালি ফৌজদারি মামলা শুরু হয় না। এখন আমলে নেওয়া অর্থ কি? আমি আপনাদের আগে একদিন লেখাইছিলাম আমলে নেওয়ার আর একটা প্রতিশব্দ আছে, কি বলছে? বিচারার্থে গ্রহণ। বিচারার্থে গ্রহণ। তাহলে যদি আপনাকে বলে এই যে দেখেন 190 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়া, তাহলে যদি বলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় কত ধারায়? 190। ম্যাজিস্ট্রেট বিচারার্থে গ্রহণ করে কত ধারায়? 190। অপরাধ আমলে নেওয়ার পর 191, 192 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর, এটা আমরা পরে পড়বো। 193 ধারায় দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া, এটা আন্ডারলাইন করেন। দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। তাহলে ম্যাজিস্ট্রেট আমলে নিচে কত ধারায়? 190। আর দায়রা আদালত 193। এটা মনে রাখতে হবে, এটা ভোলা যাবে না বিবিআই, যদিও পরে আসতেছি। ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190 আর দায়রা আদালত 193, এবং 195 থেকে 199 খ ধারা পর্যন্ত অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এখন এতটুকু যতটুকু পড়লাম এর মধ্যে আপনার মনে রাখতে হবে ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190, দায়রা আদালত আমলে নেয় কত? 193। এখন ভাই আমলে নেওয়া অর্থ, এই যে আমলে নেওয়া অর্থ না, এর পাশে লেখেন বিচারার্থে গ্রহণ অর্থ। আমলে নেওয়া অর্থ বা বিচারার্থে গ্রহণ অর্থ। বিচারার্থে গ্রহণ অর্থ। আমরা এই বিষয়টা আসরের নামাজ পড়ে আসি, তারপরে আলোচনা করি ইনশাল্লাহ। দেখেন আমাদের একটু 10 মিনিটের ব্রেক, তারপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের পরীক্ষা আছে 60 মার্কের। দেখেন আমলে নেওয়া অর্থ কি? আমাদের এই আইন পাঠ বলেন বা ফৌজদারি কার্যবিধির বিআর অ্যাক্ট বলেন, কোথাও আপনি আমলে নেওয়া অ্যাকচুয়ালি কি এটা বুঝবেন না কোর্টে না গেলে। কোর্টে গেলে প্রকৃতপক্ষে বুঝতে পারবেন যে আমলে নেওয়া অর্থ কি। আচ্ছা, আপনাদের কষ্ট করে যাওয়া লাগবে না, আমি শেয়ার করতেছি। বিষয়টা হলো যে আমলে নেওয়া মানে হলো একটা মামলা ম্যাজিস্ট্রেট, আমরা এর আগে আমরা জানি যে মামলা থানায় হোক আর ম্যাজিস্ট্রেটের কাছে হোক আমলে নেবে কিন্তু ম্যাজিস্ট্রেট। এখন আমলে নেওয়া অর্থ কি? আমলে নেওয়া অর্থ হলো আপাত দৃষ্টিতে ধরে নিছে এই ধরনের ঘটনার সত্যতা আছে,
আপনি আকাশে মেঘ দেখলেন এবং মোটামুটি চারপাশ অন্ধকার হয়ে গেছে, তাইলে আপনি আমলে নিলেন যে এই মুহূর্তে আমি যাত্রা শুরু করব না, কারণ বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামবে কি নামবে না সেটা পরের ব্যাপার, কিন্তু প্রাথমিকভাবে ধরে নিলেন বৃষ্টি নামার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে ধরেন আমাদের আনিসের ওয়াইফ, আনিসের বিরুদ্ধে যৌতুকের মামলা 200 ধারা জবানবন্দি নেওয়ার পর বলছে যে আনিস আমার কাছ থেকে 2 লাখ টাকা যৌতুক চাইছে এবং অত্যাচারও করছে। তো এই কথা শোনার পর ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে এই ঘটনা সত্য, প্রাথমিকভাবে মনে হয়েছে এটা কি সত্য, তাহলে ম্যাজিস্ট্রেট এটা বিচারার্থে গ্রহণ করতে পারে বা আমলে নিতে পারে। আমলে নিবে কত ধারা? 190। এখন যে কথাটা বইতে নাই সেটা হলো যে আমলে তো নিল, আমলে নেওয়া মানে কি? আমলে নেওয়া মানে হলো 204 ধারায় প্রসেস ইস্যু করা, মানে হয় সমন দিবে নাইলে কি ওয়ারেন্ট দিবে। তাহলে আমলে নেওয়া মানে হলো ঘটনার সত্যতা ধরে নিয়ে প্রাথমিকভাবে উনি আমলে নিছে বা বিচারার্থে গ্রহণ করেছে। আর এটা আরেক অর্থ হলো 204 ধারায় কি দেওয়া? সমন অথবা পারে। তাহলে 190 ধারার সাথে প্রকৃতপক্ষে যোগসূত্র আছে কার? 204 এর। এই যে দেখেন যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অপরাধের বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য উপাদান আছে বলে ম্যাজিস্ট্রেট মানসিকভাবে আন্ডারলাইন করেন। মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে মানে উনি মনে করছে যে অমুকের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে আসলে এই ধরনের অপরাধ তার দ্বারা হতে পারে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারি কার্যবিধির অধীন অগ্রসর হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে বলে কি হবে? গণ্য হবে। এখন মানসিকভাবে সিদ্ধান্ত তো নিছে, কিন্তু সিদ্ধান্ত নিছে মানে কি করবে সেটা কিন্তু এখানে বলা নাই। অর্থাৎ অপরাধ সংগঠন বিষয়ে ম্যাজিস্ট্রেটের নিকট কোনো পুলিশ রিপোর্ট বা অভিযোগ দায়ের করলে বা ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে অপরাধ সংগঠন সম্পর্কিত কোনো তথ্য প্রাপ্ত হলে এবং সেই পুলিশ রিপোর্ট অভিযোগ বা তথ্য উল্লেখিত ঘটনা কোনো অপরাধ সংগঠন হয়েছে বলে প্রকাশ করেছে বলে ম্যাজিস্ট্রেট মানসিকভাবে সন্তুষ্ট হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে এবং অতঃপর ফৌজদারি কার্যবিধির অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এক কথা ঘুরাই পেঁচাই বারবার বলা, বাট আমলে নেওয়া মানে হলো প্রাথমিকভাবে ধরে নিছে যে এই অপরাধের অস্তিত্ব আছে, এটা বিচার হওয়া দরকার। আর আমলে নেওয়া মানেই হলো 190 ধারায় আমলে নেওয়া মানে হলো 204 ধারায় সমন অথবা কি করেন। তো এটা একটু লিখে রাখতে পারেন যে আমলে নেওয়া অর্থই হলো 190 ধারা আমলে নেওয়ার অর্থ হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। তাহলে 104 ধারায় অপরাধ আমলে নেওয়া মানে কি? 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। সমন অথবা ওয়ারেন্ট এটার আরেকটা টার্ম আছে, কি বলে? প্রসেস ইস্যু বা ইস্যু অফ প্রসেস। বুঝতে পারছেন? এরপর থেকে এগুলার আনবেন না, পানি আনবেন, শুধু পানি একটা। ঠিক আছে, দেখেন যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, এই জায়গা ব্র্যাকেটে আপনি আপনার বোঝার সুবিধার্থে একটা কথা লিখে রাখেন। ব্র্যাকেটে লেখেন যে যাদের নিকট মামলা করা যায়। যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, এটারে আর এক ভাবে যদি বলি যাদের নিকট মামলা করা যায়। হ্যাঁ, ওই যে যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে মানে হলো যার যার কাছে মামলা করা যায়। হ্যাঁ, তো কারা কারা আমলে নিতে পারে, কোন কোন ম্যাজিস্ট্রেটের উত্তর আমরা এর আগে যদিও পেয়েছি। দেখেন 190 ধারায় বলেছে মহানগর এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকার বাইরে হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সরি, মহানগর এলাকার ওই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা দুইজন। আর মহানগর এলাকার বাইরে যদি যাই তাহলে ডান পাশে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে বলছে কি দেখেন, আন্ডারলাইন করেন, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট। এখন এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত বলতে কারে বোঝায়? সাধারণত দেখি আপনার মনে আছে কিনা, এই নূর আলম খান, আপনার তো এমনি পারা দরকার, এমনি 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 জানেন কিনা যে মহানগর এলাকার বাইরে ম্যাজিস্ট্রেট কয় প্রকার বলেন? মানে আমাদের গোপালগঞ্জে ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? আপনারা মাইক্রোফোন দেন, এই মাইক্রোফোন দেন, মনে আছে কিনা? পারলে ভালো, না পারলে সমস্যা নাই।
চার প্রকার কি কি বলেন তো? হয়েছে চার প্রকার কি কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে প্রথম শ্রেণীর জি। ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ, আপনি পারছেন। তাহলে আমাদের এই চার প্রকারের মধ্যে চিফ স্যারের কাছে মামলা করতে পারবো, প্রথম শ্রেণীর কাছে মামলা করতে পারবো, কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কাছে মামলা করতে পারবো না। পারবো যদি তারে কি দেয়? বিশেষ ক্ষমতা দেয়, যদি তারে বিশেষ ক্ষমতা দেয়। বুঝতে পারছেন? ওই যে বিশেষ ক্ষমতা দিলে করা যাবে, নাইলে ওনার কগনিজেন্স পাওয়ার নাই। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, যে সকল উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে, আন্ডারলাইন করেন, যে সকল উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। আমরা তো এর আগে শুধু জেনেছি যে ম্যাজিস্ট্রেট আমলে নেয় কত ধারায়? 190 ধারায়। এখন 190-1 ধারায় দেখেন, 190-1 ধারায় উপরে লিখিত ম্যাজিস্ট্রেটগণ বলতেন তিনটি উৎসের উপর ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। বলতেন কয়টা উৎস? তিনটা উৎস। 190 ধারায় অ্যাকচুয়ালি তিনটা উৎস। আমি একটু সংক্ষেপে বলে দিই, শুনেন। শেয়ার মামলা আমলে নেয় 190-1 ক, নালিশি মামলা আমলে নেয় 190-1 ক। আগে কথা শুনেন আমার। জিআর নন জিআর এই দুইটা আমলে নেয় 190-1 খ। শেয়ার 1 খ, 190-1 খ। ওই যে বলছেন যে তিনটি উৎসের উপর ভিত্তি করে আমলে নেয়, শেয়ার মামলা আমলে নেয় 190-1 ক, জিআর নন জিআর আমলে নেয় 190-1 খ, আর ওনার কাছে কেউ মামলা করে নাই বা অন্যান্য মামলা আমলে নেয় 190-1 গ। এমনি বোঝানোর জন্য বলা। আমরা একটু বিস্তারিত পড়ি। দেখেন, নালিশ গ্রহণ করে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করলে ম্যাজিস্ট্রেট এমন নালিশ গ্রহণ পূর্বক অপরাধ আমলে নিতে পারে, আন্ডারলাইন করেন 190-1 ক। অর্থাৎ 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করলে ম্যাজিস্ট্রেট নালিশকারীর গোলদেন শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করে। এটা তো আমরা জানি, শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধটি 190-1 ক ধারায় আমলে নিতে পারে। এই কথার অর্থ কি? শপথ পূর্বক জবানবন্দি নিছে, নেওয়ার পরে ওনার কাছে মনে হইছে যে এই ঘটনার সত্যতা আছে, তাহলে আমলে নিবে কততে? 190-1 ক। আর আমলে নেওয়া মানে হলো কি ইস্যু করবে? সমন অথবা ওয়ারেন্ট। তাহলে নালিশি মামলা আমলে নেয় 190-1 ক। তাই সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, 190-1 ক ধারায় অপরাধ আমলে গ্রহণ করে। তো যদি আপনাকে বলে যে সিআর মামলা আমলে নেয় কত ধারায়? 190-1 ক। অন্যদিকে নারাজি দরখাস্তকে প্রোটেস্ট পিটিশন নালিশ হিসেবে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্তটা গোল দেন, প্রোটেস্ট পিটিশন শব্দটা গোল দেন। অন্যদিকে নারাজি দরখাস্তকে বা প্রোটেস্ট পিটিশনকে নালিশ হিসেবে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190-1 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। আমরা নারাজি দরখাস্ত কি এটা কিন্তু জানি না। নারাজি দরখাস্ত হলো, বলেন তো, সিআর মামলায় তদন্ত দেয় কত ধারায়? তদন্ত অনুসন্ধান 202। সিআর মামলায় তদন্ত দেয় কত ধারায়? 202। আর জিআর মামলা মানে যেটা এফআইআর, ওটা তো দায়েরের সাথে সাথে এই তদন্ত 156 ধারায় করতে থাকে। এখন যখন সিআর মামলায় তদন্ত প্রতিবেদন দিল বা যখন জিআর মামলায় তদন্ত প্রতিবেদন দিল, যিনি মামলা করছে তিনি মামলা করছে ধরেন আখিনুর, ইসমাইল, তানবিন আর নূর আলমের বিরুদ্ধে, কিন্তু তদন্ত প্রতিবেদনে আসছে অপরাধ করছে খালি ইসমাইল, আর ওনাদের বাকি 3 জনরে অব্যাহতি দিছে যে এদের অব্যাহতি দেওয়া হোক, মানে বাকি 3 জনরে বলছে যে এরা কোনো অপরাধ করে নাই। কিন্তু যিনি মামলা করছে তিনি সংক্ষুব্ধ যে না, ওরা 3 জন অপরাধ করছে, এই তদন্ত প্রতিবেদন আমি মানি না। নারাজি, নারাজি মানে হলো এই যে তদন্ত প্রতিবেদন আসছে আমি মানি না, এটারে আবার তদন্ত করা হোক। এই নারাজিটা জিআর মামলায়ও দেওয়া যায়, সিআর মামলায়ও কি দেওয়া যায়। আর নারাজি দরখাস্ত যদি আমলে নাই সেটাও 190-1 ক। 190-1 ক। তাহলে নালিশি দরখাস্ত আমলে নেয় 190-1 ক, নারাজিও আমলে নাই কত? 190-1 ক। আর নারাজি কে দেয়? বাদী দেয়, সংবাদদাতা দেয়। কিসের বিরুদ্ধে? তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে। কেন দেয়? কারণ তদন্ত প্রতিবেদনে সে সন্তুষ্ট হয় নাই। বুঝতে পেরেছেন? তারপর দেখেন, নালিশি দরখাস্তের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে বাধ্য না। বাধ্য না। আমলযোগ্য
অপরাধ হলে আন্ডারলাইন করেন, আমলযোগ্য অপরাধ হলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে না নিয়ে অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত তদন্তের জন্য 156(3) ধারায় পুলিশকে নির্দেশ দিতে পারে বা তদন্তের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তা যদি তিনি আমলে না নেন, উনি ওই যে 156(3) কি করতে পারে, এফআইআর হিসেবে রেকর্ডের জন্য নির্দেশ দিতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু 190(1) কতে কি আছে আমরা পেয়ে গেছি। ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না এই ঘটনার সত্যতা আছে, তাহলে আমলে নিবে 190(1) ক, অথবা নারাজি প্রতিবেদন, সেটা জিআর মামলায় দেয় অথবা সিআর মামলায় দেখ, আমলে নেবে 190(1) ক। নারাজি এটা কি নারাজি যেটা প্রোটেস্ট পিটিশন এটা কি চেয়ারম্যান না চেয়ারম্যান দুটি? হ্যাঁ, সিআর জিআর যে মামলাই দেখ না কেন, নারাজি তো নারাজি, নারাজি সিআর মামলায়ও দেওয়া যায়, জিআর মামলায়ও দেওয়া যায়। যদি নারাজি দরখাস্তের উপর ভিত্তি করে আমলে নেয়, তাহলে সেটা 190(1) ক। এবার দেখেন, পুলিশ কর্তৃক দাখিলকৃত রিপোর্ট গ্রহণ করে 190(1) খ। 190(1) খ। পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আন্ডারলাইন করবেন 190(1) খ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। জিআর অথবা এফআইআর মামলার ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষে লিখিত আকারে যে প্রতিবেদন বা রিপোর্ট দাখিল করে সেই রিপোর্ট গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে। এই জায়গায় যদিও বলছে জিআর বা এফআইআর, বাট অ্যাকচুয়ালি জিআর এর সাথে নন জিআর হবে, মানে থানায় যে মামলা হয় সেই মামলা আমলে নেয় 190(1) খ, সাফ কথা। থানায় যে মামলা হয় সেই মামলা আমলে নেয় 190(1) খ, তাতে সেটা জিআর হোক আর নন জিআর হোক। জিআর কে জিআর অথবা নন জিআর। এই ধারায় পুলিশ রিপোর্ট বলতে আমলযোগ্য, আন্ডারলাইন করেন, আমলযোগ্য বা আমল অযোগ্য যে কোনো অপরাধে পুলিশ রিপোর্ট বোঝানো হয়েছে। মনে রাখতে হবে, পুলিশের নিকট মামলা করা মানেই ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে সেটা বলা যায় না, বরং থানায় দায়েরকৃত মামলা তদন্ত করে পুলিশ 173 ধারায় রিপোর্ট দাখিল করলে উক্ত রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190(1) খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। এখন প্র্যাকটিস রিলেটেড একটা জিনিস আপনারে বোঝাই, যে জিনিসটা এখানে নাই। নালিশি মামলা কিন্তু যেদিন জবানবন্দি নিছে সাথে সাথে আমলে নিতে পারে। জবানবন্দি নিয়েই মনে হলো যে এই অপরাধ করছে, সমন ওয়ারেন্ট দিয়ে দিল নালে। কিন্তু এফআইআর বা নন এফআইআর, মানে জিআর বা নন জিআর, এগুলা কিন্তু সাথে সাথে আমলে নেয় না। এটা আমলে নেয় যখন তদন্ত প্রতিবেদন দাখিল করে তারপর। আর একটা মামলার তদন্ত প্রতিবেদন তো সাথে সাথে দাখিল করে না। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 10 বছরের বেশি হয়ে গেছে, তার মানে ওই মামলা এখন আমলেই নেয় নাই। বিচার তো পরের কথা, এখনো পুলিশ রিপোর্টই দেয় নাই, আমলেই নেয় নাই। তাহলে আমরা জানলাম, যদি কখনো পরীক্ষায় প্র্যাকটিস বেসড প্রশ্ন এসে যায় যে জিআর এবং সিআর মামলার মধ্যে কোনটা সাথে সাথে আমলে নিতে পারে, সিআর মামলা। সিআর মামলা সাথে সাথে আমলে নিতে পারে, কিন্তু জিআর মামলা কিন্তু সাথে সাথে আমলে নিতে পারে না। জিআর মামলা আমলে নিবে যখন পুলিশ রিপোর্ট আসবে তারপরে, বুঝছেন? আচ্ছা, এবার আমরা চলে আসি অন্য কোন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। অন্য কোন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 190(1) কত গ। এখন আপনার কাছে মনে হইতে পারে যে মামলা তো সিআর জিআর দুইটাই শিখলাম, নন জিআর, এইগুলা ছাড়া তো আর মামলা নাই, আবার অন্য কোন তথ্যের উপর ভিত্তি করে আমলে কিভাবে নিবে? দেখেন, পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্ডারলাইন করেন, পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা ম্যাজিস্ট্রেট বলতেন নিজস্ব জ্ঞান, ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান অথবা ব্যক্তিগতভাবে বা বলতেন সন্দেহবশত কোনো তথ্য পেলে এমন তথ্যের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, মানে সহজ কথা বললে 190(1) গ হলো অন্য কোনো তথ্যের ভিত্তিতে আমলে নেয় বা ম্যাজিস্ট্রেট নিজে নিজে আমলে নেয়। ওনার কাছে কেউ মামলা করে নাই, ওনার কাছে কোনো ব্যক্তি নালিশও করতে আসে নাই, আবার পুলিশ রিপোর্টও আসে নাই। ওনার কাছে নিজের মনে হয়েছে যে এটা আমলে নেওয়া উচিত, এর বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট ইস্যু করা উচিত, তাহলে সরাসরি আমলে নেবে 190(1) গ। আপনাদের একটা টার্ম মনে আছে, জাস্টিস অফ দ্য পিস? জাস্টিস অফ দ্য পিস কোথায় আছে বলেন? 22 আর 25। তখন এই যে জাস্টিস অফ দ্য পিস এর অ্যাকচুয়ালি কাজ কি? জাস্টিস অফ দ্য পিস হলো এই যে ধরেন ম্যাজিস্ট্রেট ওনার সামনে একটা অপরাধ হয়েছে, ওনার কাছে কারো নালিশ করা লাগবে না, উনি নিজেই ওটা সরাসরি আমলে নিতে পারে। 190(1) গ, 190(1) গ।
আর যে কাজটা নিজে নিজে করে একা একা করে এটা বলে সুমোটো। এই নিজস্ব জ্ঞান মানে SUOMOTO সুমোটো, স্বপ্রণোদিত হয়ে, স্বপ্রণোদিত হয়ে। তাহলে আমরা 190 ধারায় আমলে নেয় কয়টা উৎসের উপর ভিত্তি করে? কয়টা? তিনটা। নালিশি মামলা হলে 190 ক, জিয়ার নন জিয়ার হলে 190 ক, অন্য কোন উৎসের উপর ভিত্তি করে 190 গ। কোনো সমস্যা হয়েছে? 190 ক, বুঝতে পারছেন? আর নারাজি দরখাস্ত হইলে 190 ক। এবার দেখেন বিশেষ বক্তব্য। তদন্ত শেষ করার পর পুলিশ আন্ডারলাইন করেন 173 ধারার অধীন ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট জমা দিবে। ফাইনাল রিপোর্ট আর চার্জশিট আমরা একটু পরেই পড়বো, বাট আপনাদের একটু বোঝাই নেই, শুনেন। জিআর বা নন জিআর মামলায় পুলিশে তদন্ত করলো, তদন্ত করে যে রিপোর্ট জমা দিবে এটা বলে পুলিশ রিপোর্ট। কি বলে? পুলিশ রিপোর্ট। কারণ পুলিশ রিপোর্ট দুই প্রকার, একটা হলো ফাইনাল রিপোর্ট আর একটা হলো চার্জশিট। চার্জশিট নাম আমরা আপনারা বহুবার শুনছেন। চার্জশিট হলো পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পাইছে এবং আসামিরা ওই অপরাধ করছে, তখন যারা যারা এই অপরাধ করছে তাদেরকে চার্জশিটের নাম দিয়ে বিচারের সুপারিশ করে, এটার বলে চার্জশিট। অভিযোগ পত্র, অভিযোগ তদন্ত করে জানা গেছে যে আখিনুর, ইসমাইল, তানবিন, নুরুল আলম খান এরা অপরাধ করছে, তাই এদেরকে বিচারের সুপারিশ করছে, এটার বলে চার্জশিট। চার্জশিট এক প্রকার পুলিশ রিপোর্ট। আর তদন্ত করে যদি দেখে যে না আখিনুর, তানবিন এরা অপরাধ করে নাই, তাই এদেরকে অব্যাহতির সুপারিশ জানাইছে যে যেহেতু এরা অপরাধ করে নাই এদেরকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হোক, এটার বলে ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট। তো তাহলে তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্ট জমা দেয় সেটাকে কি বলে? পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট কয় প্রকার? লেখা লাগবে না, পাবেন সামনে। দুই প্রকার, একটা হলো চার্জশিট আর একটা ফাইনাল রিপোর্ট। যদি তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং অমুক 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 অপরাধ করছে তাহলে দেয় কি? চার্জশিট। আর যদি তদন্ত করে সত্যতা না পায় যে অমুক 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 অপরাধ করে নাই, তাদেরকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হোক, এটাকে কি বলে? ফাইনাল রিপোর্ট। আর ফাইনাল রিপোর্ট হোক আর চার্জশিট হোক, দুইটারই এ করতে কি বলে? পুলিশ রিপোর্ট। কি বলে? পুলিশ রিপোর্ট। দেখেন তো চার্জশিট জমা দিলে 190 খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। চার্জশিট মানে কি? তদন্ত করে সত্যতা পাইছে যে অমুক 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 অপরাধ করছে, তাহলে চার্জশিট জমা দিলে আমলে নিবে কততে? 190 খ। আবার ম্যাজিস্ট্রেটের নিকট কোনো ব্যক্তি কোনো অপরাধের নালিশ বা অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট সেই নালিশ বা অভিযোগের উপর ভিত্তি করে 190 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আন্ডারলাইন করেন, কিন্তু প্রশ্ন হলো পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে কিনা? এই ফ্যান অফ করে দেন সব কাজ। প্রশ্ন হলো ফাইনাল রিপোর্ট যদি জমা দেয় তাহলে কি আমলে নিতে পারবে কিনা? ফাইনাল রিপোর্ট মানে কি ভাই? ফাইনাল রিপোর্ট মানে হলো যে অমুক 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 কোন অপরাধ করে নাই, তাদেরকে মামলার দায় হতে অব্যাহতি দেয়া হোক। এখন পুলিশ চাইছে অব্যাহতি, এখন ম্যাজিস্ট্রেট কি ওটা আমলে নিতে পারবে কিনা? মানে পুলিশ চাইছে এক জিনিস, ম্যাজিস্ট্রেট ওটা কি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন ওয়ারেন্ট ইস্যু করতে পারে কিনা? বুঝেন নাই বোধহয়। পুলিশ সুপারিশ করছে যে এরা কোনো অপরাধ করে নাই, এদেরকে অব্যাহতি দেওয়া হোক, আর ম্যাজিস্ট্রেট সবকিছু মিলে পাইছে যে না এরা অপরাধ করছে, তাই এদের বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে কিনা, এর হলো কথা। চার্জশিট দিলে তো আমলে নিতেই পারে, চার্জশিট মানে তো বোঝাই যাচ্ছে যে অমুক 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 অপরাধ করছে, কিন্তু দিছে ফাইনাল রিপোর্ট, তাহলে কি আমলে নিতে পারে কিনা, এ হলো প্রশ্ন। আচ্ছা এই যে দেখেন, আন্ডারলাইন করেন, আব্দুস সালাম ভার্সেস স্টেট। আব্দুস সালাম ভার্সেস স্টেট 36 DLR AD 58, মানে 36 DLR অ্যাপিলেট ডিভিশনের 58 নম্বর পেজে এই মামলায় বলা হয়েছে যে, আন্ডারলাইন করেন পুরোটা, যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়। ফাইনাল রিপোর্ট গ্রহণ করা মানে তো পুলিশ যা চাইছে তাই সেটারে দিয়ে দেওয়া, মানে আসামির অব্যাহতি দেওয়া।
তাহলে এই ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, বরং সে তার, আন্ডারলাইন করেন, বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে, বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। এবং পুলিশ কর্তৃক নথিভুক্ত অপরাধের সত্যতা খুঁজে পেলে, পুলিশ কর্তৃক যে মানে পুলিশ চাইছে যে তাদের অব্যাহতি দেওয়া হোক, কিন্তু ম্যাজিস্ট্রেট দেখতেছে যে না এরা অপরাধ করতে পারে, সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে 190(1) খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তাহলে চার্জশিট দিলে তো আমলে নিতে পারেই, ফাইনাল রিপোর্ট দিলেও আমলে নিতে পারে। এটা ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতা। বুঝতে পারছেন? তাহলে পুলিশ রিপোর্ট কয় প্রকার? দুই প্রকার। কি কি? ফাইনাল রিপোর্ট আর চার্জশিট। ফাইনাল রিপোর্ট মানে কি? মানে ঘটনা এরকম যাদের বিরুদ্ধে মামলা করছে তারা এরকম কোনো ঘটনা ঘটায় নাই, তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, এটা হলো ফাইনাল রিপোর্ট। আর চার্জশিট অর্থ কি? তারা অপরাধ করছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, নাকি? এখন চার্জশিট হোক আর ফাইনাল রিপোর্ট হোক, এটা কি গ্রহণ করতে বাধ্য? বাধ্য না। চার্জশিট হলে তো আমলে নিতেই পারে, এটা তো আমরা জানি, কিন্তু যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে বাধ্য না। উনি ইচ্ছা করলে এটা কি করতে পারে? আমলেও নিতে পারে, আমলে নিতে পারে। এটা কোন মামলায় বলছে ভাই? আব্দুস সালাম বনাম ঠিক, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন তো, তাহলে আমরা যেটা পেলাম যে আমলে নেয় কয়টা উৎসের উপর ভিত্তি করে? তিনটি। নালিশি মামলা হলে 190(1) ক, পুলিশ মামলা হইলে 190(1) খ, ম্যাজিস্ট্রেট সুমোটো মানে স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় 190(1) গ। এবার আমরা দেখি 190(1) ক ধারা এবং 200 ধারার মধ্যে পার্থক্য কি। 190(1) ক ধারার সাথে 200 ধারার কি পার্থক্য? পার্থক্য কিন্তু আমরা জানি, এটা আর আমি পড়লাম না। 200 ধারায় নেয় জবানবন্দি, দুইশো ধারায় দেয় জবানবন্দি। আর জবানবন্দি নেওয়ার পর যদি মনে হয় যে ঘটনার সত্যতা আছে, তাহলে আমলে নেবে কততে? 190(1) ক। দেখেন, ম্যাজিস্ট্রেট নালিশের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণ করে 190(1) ক ধারায়, এবং নালিশের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশকারী শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করবে। 200 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে পারে, অর্থাৎ নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190(1) ক ধারায়, এবং নালিশকারী শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করে 200 ধারায়। 190 ধারায় আদেশের বিরুদ্ধে 435 বা 439 ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন করা যায়। অর্থাৎ আমলে যদি নেয় তাহলে এর বিরুদ্ধে প্রতিকার হলো কি? রিভিশন। বাস্তবে প্রয়োগ দেখবেন না খুব বেশি, বাট যদি পরীক্ষায় আসে মনে রাখতে হবে যে আমলে নিলে প্রতিকার কি? রিভিশন। কার কাছে? দায়রা জজ। আমলে নিলে দায়রা জজের কাছে রিভিশন করতে পারে। মামলা খারিজ করলে রিভিশন কততে? 436 এটা করলেন অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর। অভিযুক্ত ব্যক্তি, এটা করলেন অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর, ধারা কত? 191। তো এর আগে আমরা মোট 3 জায়গায় স্থানান্তর পাইছি অলরেডি। 192 ধারায় সিজিএম বা সিএমএম উনি মামলা ট্রান্সফার করে ওনার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে অনুসন্ধান বা বিচারের জন্য। ওই জায়গা কিন্তু কেউ ওনার কাছে আবেদন করে না, উনি নিজের ইচ্ছায় পাঠায় 192-তে, ঠিক আছে? তারপরে আমলি আদালত থেকে মামলা 205 গতে দায়রা আদালতে দেয় 205 গ বিচারের জন্য। এই যে একটা ট্রান্সফার। আমলি আদালত থেকে মামলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য যায় 205 গ। মনে আছে? এখন যেটা দেখতেছি
অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর, মানে অভিযুক্ত ব্যক্তি মানে কি আসামি। এটা হলো যে আমলে নেয় তো তিনটি উৎসের উপর ভিত্তি করে। একেবারে সর্বশেষটা যখন ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে আমলে নেয়, অর্থাৎ ওনার বিরুদ্ধে কেউ মামলা, মানে ওনার কাছে কেউ মামলা করে নেয়, উনি নিজেই নিজের একটা মামলা আমলে নিছে। তো উনি যেহেতু নিজেই একটা মামলা আমলে নিছে, তখন আসামি বলতে পারে যে যেহেতু আমার বিরুদ্ধে আপনিই আমলে নিছেন, তার মানে আপনার কাছে আমার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনার কাছ থেকে আমার মামলা ট্রান্সফার করা হোক। তখন এই যে সে আবেদনটা জানাবে, এটা হলো 191 ধারায়। এবং 191 ধারার ট্রান্সফারটা তখনই প্রশ্ন উঠে যখন আমলে নেয় 190 গ। কিন্তু আমলে যদি নেয় 190 ক বা 190 খ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আপনার 191 তে ট্রান্সফারের কোনো প্রশ্ন উঠবে না। আমলে নেয়ার যদি নেয় 190 গতে, তাহলে সেই ক্ষেত্রেই ট্রান্সফারের আবেদন করবে 191। দেখেন, ফৌজদারি কার্যবিধির 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে। 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোনো মামলা স্থানান্তরের নির্দেশ দিতে পারে যদি কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো অপরাধ ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করেন, 190 গ ধারায় আমলে গ্রহণ করে। ম্যাজিস্ট্রেট আমলে নিছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 190 গ ধারায়, সরি। এবং বললেন সাক্ষ্য গ্রহণের পূর্বে। কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট জানাবে যে অন্য কোনো আদালতের মাধ্যমে সে তার মামলা বললেন বিচার বা অনুসন্ধান করতে অধিকারী। তাহলে যখন আমলে নিছে 191 গ ধারায়, তখন সাক্ষ্য গ্রহণের পূর্বে ম্যাজিস্ট্রেট অভিযুক্তরে জানাবে যে আপনি ইচ্ছা করলে আপনার এই মামলা বিচার বা অনুসন্ধান অন্য কোথাও করতে পারেন। এবং অভিযুক্ত এমন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারের বিষয়ে আপত্তি জানায়, এবং যিনি আসামি তিনি আপত্তি জানায়। সেই ক্ষেত্রে মামলাটি এমন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের পরিবর্তে দায়রা আদালতের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারে। কার কাছে স্থানান্তর করবে? দায়রা আদালতের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট। তাহলে এখান থেকে যে প্রশ্নটা হতে পারে যে 191 ধারায় মামলা ট্রান্সফার আবেদন কি করে? অভিযুক্ত ব্যক্তি যখন আমলে নেওয়া হয়েছে কত ধারায়? 191 গ ধারায়। ট্রান্সফারের 191 গ ট্রান্সফারের আবেদন করবে কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। সাক্ষ্য গ্রহণের পূর্বে জেনে রাখা ভালো। যদি দেখেন 191 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 191 গ ধারায় কোনো অপরাধ আমলে নিয়ে থাকে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। 191 ধারা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। যে ক্ষেত্রে আমলে নিছিল 191 গ ধারায়, সেই ক্ষেত্রে 191 ধারা প্রযোজ্য হবে। 191 ধারায় মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে বা বিচারের বিষয়ে আপত্তি করতে পারে সাক্ষ্য গ্রহণের পূর্বে। এটা আন্ডারলাইন করে গোল দেন, সাক্ষ্য গ্রহণের পূর্বে। কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। বুঝতে পারছেন? আর ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর, এটা 192 তে অলরেডি আমরা বহু জায়গায় পড়ে ফেলেছি। দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর 192 ধারার অধীন আন্ডারলাইন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো মামলা যেটা সে গোল্ডেন আমলে নিয়েছে, যেটা অলরেডি সে আমলে নিয়েছে, বিচার বা গোল্ডেন বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি তার কাছে কেউ নালিশ করে কিনা, মানে দরখাস্ত দেয় কিনা, এটা যাচ্ছে কিভাবে? ওই যে 191 ক বা খ এটা যখন আমলে নিছে সিজিএম বা সিএমএম, তিনি যদি মনে করে ওনার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে এটা বিচার বা অনুসন্ধানের কাছে পাঠানো দরকার, তাহলে তিনি ট্রান্সফার করবে কততে? 192। তো আমাদের মাগরিবের আজান দিয়েছে, এরপরে আমরা নামাজ পড়ে এসে আবার ক্লাস করব, এবং আজকে আপনাদের পরীক্ষাও আছে, ক্লাস টেস্টও আছে। 10-15 মিনিটের ব্রেক, এরপর আবার শুরু করবো ইনশাআল্লাহ। দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। দেখেন, দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া কত ধারা? 193 ধারা। আদি আমলি আদালত হিসেবে এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন, আন্ডারলাইন করেন, দায়রা জজ কোর্ট সরাসরি মামলা আমলে নিতে পারে না। বেশ গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে দায়রা আদালত মামলা আমলে নিতে পারে বটে,
কিন্তু অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন অর অ্যাজ এ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স তিনি আমলে নিতে পারে না। এটার অর্থ কি? অর্থাৎ দায়রা আদালতে সরাসরি কোনো মামলা করা যায় না, আগে যাইতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, তারপর ম্যাজিস্ট্রেট পাঠাবে দায়রা আদালতে, কিন্তু দায়রা আদালতে সরাসরি মামলা করা যায় না। তাহলে আমাদের যদি এইভাবে প্রশ্ন আসে যে দায়রা আদালত কি সরাসরি আমলে নিতে পারে? না, দায়রা আদালত আমলে নিতে পারে, বাট সরাসরি আমলে নিতে পারে না। মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে, আন্ডারলাইন করেন, অভিযুক্ত শব্দটা বললেন, অভিযুক্তকে, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বিচারার্থে আমলে নিতে পারে। তাহলে আগে ম্যাজিস্ট্রেট পাঠাবে অভিযুক্ত ব্যক্তিরে কোথায়? দায়রা জজের কাছে, তারপরে তিনি আমলে নিতে পারে। অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ এমন ধরনের অপরাধের বিচার করতে পারে যখন সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা বিচারের নির্দেশ দিলে বা দায়রা জজ অপরাধটি বিচারের জন্য তাদেরকে অর্পণ করলে। এখন দায়রা জজ যেটা আমলে নিছে, উনি এটা ইচ্ছা করলে ওই ওনার যে অধীনস্থ যে যুগ্ম দায়রা জজ আছে বা অতিরিক্ত দায়রা জজ আছে তাদের কাছে বিচারের জন্য পাঠাতে পারে। তো তাহলে আপনি যেটা মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট আমলে নাই কত ধারায়? 190, আর দায়রা জজ 193। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে কে? ম্যাজিস্ট্রেট। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা জজ আমলে নিতে পারে না। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে নিতে পারে না অর্থ হলো, অর্থাৎ দায়রা জজের কাছে সরাসরি মামলা করা যায় না, আগে যেতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট পাঠাবে অভিযুক্তরে, তারপরে তিনি আমলে নিতে পারেন। সংক্ষেপে মনে রাখুন, এখানে দেখিয়ে দেখেন, ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় গোলদেন 190 ধারায়, অপরদিকে দায়রা জজ অপরাধ আমলে নেয় 193 ধারায়। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190 ধারায়, নালিশকারী জবানবন্দি গ্রহণ করে 200 ধারায়। এটা আমরা মোটামুটি জানি নাকি? আর 191, 192 ধারায় মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে। 191 ধারায় মামলা স্থানান্তর করে গোলদেন অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে। 191 ধারায় যে মামলা ট্রান্সফারটা করে কার আবেদনে? অভিযুক্ত ব্যক্তির আবেদনে, এবং মামলাটি স্থানান্তর করা হয় দায়রা জজের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট। তারপরে দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে অপরাধটি আমলে গ্রহণ করেছে সেটা বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে 192 ধারা। এটা তো আমরা জানি। যেটা আমাদের জন্য ভিভিআই আমরা জানি না, সেটা দেখেন সরকার, আন্ডারলাইন করেন, 190(4) ধারা অনুযায়ী সরকার 190(4) ধারা অনুযায়ী কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দিতে পারে। 190(4) আন্ডারলাইন করে 3টে স্টার দেন ভিভিআই। নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে। কে দিতে পারে? সরকার। কত ধারায়? 190(4). বলেন তো, মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কে প্রয়োগ করতে পারে? পুলিশ কমিশনার। 10(7) মনে আছে কিনা আপনাদের? 10(7). আর সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটেও কি দিতে পারে? আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে 190(4). তামাদি মেয়াদ যদি দেখেন, সহজ কথা বললে ফৌজদারি মামলা দায়েরের কোনো তামাদি মেয়াদ নাই। ফৌজদারি মামলা আজকে হত্যা হইছে, 50 বছর পরেও মামলা করা যাবে যদি আপনার যৌক্তিক কারণ থাকে। বুঝেছেন? কিন্তু দেওয়ানি মামলা দায়েরের তামাদি মেয়াদ আছে, ফৌজদারি মামলা দায়েরের কোনো তামাদি মেয়াদ নাই। তবে ফৌজদারি আপিল, রিভিউ, রিভিশন এগুলার ক্ষেত্রে তামাদি আছে। এখন প্রশ্ন হলো যে তামাদি বুঝছেন কিনা? তামাদি কাকে বলে? তামাদি মানে হলো নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া তামাদি একটা আরবি শব্দ। এর অর্থ হলো নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। যদি বলে মামলা তামাদি হয়ে গেছে, মানে মামলা করার তামাদি মেয়াদ শেষ। দেখেন, ফৌজদারি মামলা দায়েরের জন্য নালিশ বা এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী দাখিলের কোনো তামাদি মেয়াদ নাই। আন্ডারলাইন করেন। তাহলে ফৌজদারি মামলা দায়েরের কোনো কি নাই? তামাদি মেয়াদ নাই। ফৌজদারি মামলা আমলে নেওয়ার কোনো তামাদি মেয়াদ নেই। তামাদি আইন 1908 শুধুমাত্র ফৌজদারি আপিল দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ আছে। ফৌজদারি আপিলের যে তামাদি মেয়াদ এটা উল্লেখ আছে, কিন্তু মামলা কোনো দায়েরের তামাদি মেয়াদ কি নেই। উক্ত আপিল দায়েরের মেয়াদ ফৌজদারি রিভিশন দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য। সো আপনি এখানে যেটা মনে রাখবেন যে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে কোনো কি নাই? তামাদি মেয়াদ নাই। যৌক্তিক কারণ থাকলে এটা কতদিন পরে? 50 বছর পরেও দায়ের করা যাবে। আচ্ছা, দেখি আপনারা আমাদের অনলাইনে যারা আছেন তারা একটু বলেন দেখি যে ফৌজদারি মামলা কে মারা গেলে মামলা অ্যাবেট হবে? অনলাইনে যারা আছেন বলেন, কে মারা গেলে মামলা বাতিল হবে?
স্যার আসামি। স্যার আসামি মারা গেল। আসামি মারা গেলে, যদি বাদ নালিশকারী মারা যায় তাহলে এবিট হবে না স্যার। তাহলে বললে এবিট হবে না। তাহলে অ্যাবেক্ট হবে না নাকি? অ্যাবেক্ট হবে না, মামলা চলবে। জি, তো আজ আপনাদের এই পর্যন্তই, বুঝতে পারছেন? আমাদের পড়া এই পর্যন্তই। যেহেতু আমাদের এখন একটা 30 মিনিটের পরীক্ষা হবে, আমরা সরাসরি সেই পরীক্ষায় চলে যাব। আপনারা যারা আমাদের স্কোর শিটে মানে মার্ক শিটে না মার্ক তুলতে চান অনলাইনে, তারা চেষ্টা করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে ফলাফল দ্রুত জানিয়ে দেওয়ার। তাহলে সেক্ষেত্রে আপনাদের মার্ক আমাদের যে রেজাল্ট শিট আছে বা মার্কশিট আছে সেখানে তোলা হবে। তো আজকে এ পর্যন্তই পড়া। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অনলাইনে অফলাইনে জিজ্ঞেস করতে পারেন। অনলাইনে কোনো প্রশ্ন আছে? নেন, থাকলে অফলাইনে প্রশ্ন থাকলে মাইক্রোফোন নিয়ে করেন। নেন, মাইক্রোফোন নেন। আর আশা করি পরীক্ষার নিয়ম নীতি সবাই জানেন। আমাদের আজকের পরীক্ষা হলো 60 মার্কের, সময় হলো 30 মিনিট। কোন প্রশ্ন যদি কেউ দুইবার দাগায়, মানে দুইবার বৃত্ত ভরাট করছে, তাহলে ওই প্রশ্নটা বাতিল, মানে ওইটা ভুল গেছে বলে বিবেচিত হবে। আর সবাই কি পরীক্ষা দিবেন? ওই বৃত্ত ভরাট করবেন। কালো কালি আছে সবার? তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অনলাইনে প্রশ্ন দিয়ে দিচ্ছি। এখানে নাই।